অবশেষে 2026 সালে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বিরল মাইল ফলক স্পর্শ করলো। বিশ্বের 33 নম্বর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গতকাল 28 এপ্রিল সাফল্যের সঙ্গে বাংলাদেশ পাবনার পদ্মা নদীর তীরে রূপপুর পরমাণু কেন্দ্রে সাফল্যের সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করলো। আর এরই সাথে এশিয়া মহাদেশের 9তম দেশ হিসেবে এক বিরল স্বীকৃতি পেল বাংলাদেশ। এখন বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চলেছে। আর এরই সাথে বাংলাদেশের এতদিন পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের উপরে বিদ্যুৎ আমদানি করার বিষয়ে যে চরম নির্ভরশীলতা ছিল, সেখান থেকে বাংলাদেশ বিদ্যুতের বিষয়ে স্বাবলম্বী হয়ে গেল। বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, এক গৌরবময় মুহূর্ত। বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিল, সেই সময় গোটা বাংলাদেশ জুড়ে মানুষ যে উৎসবে মেতে উঠেছিলেন, আমাদের বিশ্বাস এই প্রাপ্তি তার থেকেও অনেক গুণ বড় প্রাপ্তি। কারণ এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের 2 কোটি ঘরে বিদ্যুৎ সরবরাহ হতে পারে এই একটি মাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকেই। সুতরাং বাংলাদেশের মানুষের বিদ্যুৎ নিয়ে, জ্বালানি শক্তি নিয়ে যে চিরন্তন সমস্যা ছিল, সেই চিরন্তন সমস্যার এক স্থায়ী সমাধান হয়ে গেল। বাংলাদেশের অগ্রগতির যাত্রায় নতুন করে শক্তি পেল, নতুন একটা মাত্রা যোগ হলো এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু হওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের হাতে এই বিরল শক্তি আসাটা ঠিক কত বড়, তার সহজ কয়েকটা উদাহরণ নিলেই বুঝতে পারবো। উত্তর আমেরিকা, কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এই 3টি রাষ্ট্রেই পরমাণু বিদ্যুৎ উৎপাদন হয়। ওদিকে দক্ষিণ আমেরিকাতে কেবলমাত্র 2টি রাষ্ট্র, ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর আফ্রিকা মহাদেশ কেবলমাত্র 1টি রাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাতেই কেবলমাত্র এই পরমাণু বিদ্যুৎ উৎপাদন হয়। এবং মুসলিম বিশ্বের হিসেবে বাংলাদেশ এই মুহূর্তে 4র্থ রাষ্ট্র যারা এই বিরল কৃতিত্ব অর্জন করলো। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যখন ইরানের পরমাণু শক্তি উৎপাদন নিয়ে আমেরিকার সঙ্গে যে দীর্ঘ যুদ্ধ চলছে, সেই আবহে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ, অগণিত মানুষ দিন রাত দোয়া করেছে, প্রার্থনা করেছে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, ইরান যাতে তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে আমেরিকার সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে। আর সেই সময়ে বাংলাদেশের মানুষের কাছে এলো এত বড় আনন্দের খবর, এত বড় সুখবর যে বাংলাদেশ আগামী দিনে শক্তির ব্যাপারে, জ্বালানির ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে তারা স্বাবলম্বী হলো। উদীয়মান দেশ হিসেবে, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে একটা জাতির উন্নতির ক্ষেত্রে শক্তির যোগান প্রাথমিক শর্ত। কোনো দেশ যদি বিদ্যুতের চাহিদার যোগান না দিতে পারে, সেই দেশের শিল্পের বিকাশ কোনোভাবেই সম্ভব না, সেই দেশের শিল্পের বিকাশ কোনোভাবেই সম্ভব না। তাই যদি একটি উন্নয়নশীল রাষ্ট্রকে ক্রমশ উন্নততর রাষ্ট্রের মর্যাদা পেতে হয়, সেই দেশের শিল্প কলকারখানাকে যদি সচল রাখতে হয়, তাহলেও দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। তাই আজকের এই একবিংশ শতকে বাংলাদেশ যখন নিরন্তর বিদ্যুৎ সংকটে ভুগছিল, বাংলাদেশের অধিকাংশ গ্রাম এই গ্রীষ্মকালে দারুণভাবে পাওয়ার কাটের শিকার, এমনকি বেশ কিছু বড় শহরে প্রতিদিন পাওয়ার কাট হয়। সেই সময় রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাওয়ার ফলে আগামী দিনে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হবে, প্রতিটা ঘরে বাল্ব জ্বলবে। এটা বাংলাদেশের জন্য সত্যি সত্যি অত্যন্ত আনন্দের সংবাদ। বাংলাদেশের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে ইরানের বুশার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অদ্ভুত মিল রয়েছে। কারণ এই 2টি পাওয়ার প্ল্যান্টই রাশিয়ার প্রযুক্তি এবং অর্থ সহযোগিতায় গড়ে উঠেছে। তবে একটি পার্থক্য রয়েছে, ইরানের বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন মূলত ইরানের ইন্ডাস্ট্রিকে পাওয়ার সাপ্লাই করে, তখন বাংলাদেশের এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের সাধারণ হাউসহোল্ড, গার্হস্থ প্রয়োজনে এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সাপ্লাই করবে। ফলে বাংলাদেশের 2 কোটি পরিবার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে যাচ্ছে এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট থেকেই। আর এই খবর গতকাল 28 তারিখ সারা পৃথিবীতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম সারির সমস্ত দৈনিকে হয়েছে হেডলাইন। আমরা রয়টার্সের হেডলাইন দেখে নিই। গতকালকে রয়টার্স লিখেছিল, বাংলাদেশ স্টার্টস ফুয়েলিং ইটস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। অর্থাৎ বাংলাদেশ আইভি লীগ কান্ট্রির দলে পড়ে গেল পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে। প্রথম রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করে দিল। গতকাল আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম লোডিং করা হয়েছে
আগস্ট মাসে এই পাওয়ার প্ল্যান্ট 300 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন শুরু করবে এবং 10 মাসের মধ্যে এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন থেকেই 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 10 থেকে 12% শুধুমাত্র এই রূপপুর স্টেশন থেকেই উৎপাদন হবে। এই রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ক্ষমতা 2400 মেগাওয়াট। 2400 মেগাওয়াট, যা বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার 10 থেকে 12% কেবলমাত্র এই একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হবে। ফলে বাংলাদেশ এই মুহূর্তে যে 2800 মেগাওয়াট বিদ্যুৎ বিদেশ থেকে আমদানি করে, যার সিংহভাগই সরবরাহ করে ভারতবর্ষ অর্থাৎ 26%, আর 2% সরবরাহ করে নেপাল। 2025 সালে বাংলাদেশ 2800 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে, যার মধ্যে ভারতবর্ষ 2600 মেগাওয়াট রপ্তানি করেছে বাংলাদেশকে, অন্যদিকে নেপাল করেছে 200 মেগাওয়াট মতো। আর সেই জায়গায় কেবলমাত্র রূপপুর 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে আগামী 10 মাসের মধ্যেই। ফলে একথা অনায়াসেই বলা যাচ্ছে যে বাংলাদেশ আগামী দিনে বিদ্যুৎ স্বাবলম্বী হয়ে উঠছে। বাংলাদেশকে আর আগামীতে বিদ্যুৎ আমদানি করতে হবে না। তাই যে কোনো রাজনৈতিক মুহূর্তে বাংলাদেশ বিদ্যুতের ব্যাপারে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হবে। বাংলাদেশ জাতির জন্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একটা বিরাট বড় প্রাপ্তি এই মুহূর্তে। কিন্তু অবাক করা বিষয় হলো, বাংলাদেশ 1970-এর দশকেই এই পরমাণু বিদ্যুৎ পাওয়ার কথা ছিল, অথচ সেই পরমাণু বিদ্যুৎ পেতে বাংলাদেশের আরো 50 বছর অতিরিক্ত লেগে গেল। কেন, কিভাবে, চলুন আমরা সেই ইতিহাসকে ছোট্ট করে দেখে নিই। সন 1961 যখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল, সেই সময় প্রথম এই নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের ভাবনাটা যাত্রা শুরু হয়েছিল। কিন্তু 1970 সালে এসে আমরা দেখছি পাকিস্তান সরকার সরাসরি এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পকে বাতিল করে দেয়, কারণ তার আগেই বাংলাদেশে যে ভাষা আন্দোলন এত তীব্রতা ধারণ করে যে পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে ধরে রাখাটা অসম্ভব হয়ে ওঠে। সুতরাং সেই সময়ে পাকিস্তান সরকার এই প্রকল্প থেকে সরে আসে। নতুন করে 1973 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তার ঠিক 2 বছর মাথায় গিয়ে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি হয়। আর সেই কমিশনও কিন্তু খুব একটা কাজ করতে পারেনি, কারণ সেই সময় বাংলাদেশের কাছে না ছিল প্রযুক্তি, না ছিল অর্থ। ফলে খাতায় কলমে বিএইসি তৈরি হলেও কোনো কাজ এগিয়ে ছিল না। তারপর 2011 সাল, এই 2011 সালে প্রথম বাংলাদেশ সরকারের পক্ষে রাশিয়ার সঙ্গে এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে একটি চুক্তি সম্পাদিত হয়। আর সেই চুক্তি গিয়ে 2017 সালে রাশিয়ার রোসাটম কোম্পানি বাংলাদেশের পাবনা জেলার পদ্মা নদীর তীরে রূপপুরে আনুষ্ঠানিকভাবে এই পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে যায় 2017 সাল। তারপর 2023 সাল প্রথমবারের মতো রাশিয়া থেকে বাংলাদেশে ইউরেনিয়াম এসে পৌঁছায়, যে ইউরেনিয়াম 2026 সালে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার হচ্ছে। 2026 সালে 28 এপ্রিল ইউরেনিয়াম লোডিং এর কাজ শুরু হলো, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়ে গেল বাংলাদেশে। রূপপুরের এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরির কাজ ছিল ব্যাপক ব্যয়বহুল। আর এই প্ল্যান্ট তৈরি করতে মোট খরচ পড়েছে 12.65 বিলিয়ন ইউএসডি, যা বাংলাদেশি টাকায় গিয়ে দাঁড়াচ্ছে 1,55,000 কোটি টাকা। আর এই বিপুল অঙ্কের টাকার মধ্যে রাশিয়া 90% অর্থ সরবরাহ করেছে, আর 10% টাকা দিয়েছে বাংলাদেশ, যার অঙ্ক 15,560 কোটি টাকা। দুইয়ের বিনিময়ে এই 1,55,000 কোটি টাকা খরচে তৈরি হলো রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। তবে এই ক্ষেত্রে আমরা বলবো যে সৌভাগ্যবান তারেক রহমান, তিনি যশস্বী পিতামাতার সন্তান। প্রয়াত শহীদ রাষ্ট্রপতি শেখ জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তিনি 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে ভাগ্যগুণে হয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তার প্রধানমন্ত্রিত্বকালেই বাংলাদেশ পেল পরমাণু বিদ্যুৎ। তাই তারেক রহমানের জন্য এক সুবর্ণ সুযোগ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ সরাসরি আমরা বলেছি ইতিমধ্যেই 2% জিডিপির গ্রোথ হবে এই পাওয়ার স্টেশন থেকেই। আর রাশিয়া বাংলাদেশকে প্রযুক্তি এবং অর্থ সাহায্য না দিলে বাংলাদেশের পক্ষে এত বড় একটি প্রকল্পকে রূপায়ণ করা কোনোভাবেই সম্ভব হতো না। স্বাভাবিকভাবে বাংলাদেশের সরকার এবং জনগণ আজ রাশিয়াকে ধন্যবাদ দিচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে। আর স্বাভাবিকভাবে পুতিন সত্যি
বাংলাদেশের কাছ থেকে ধন্যবাদের যোগ্য। 2025 সালের 22শে সেপ্টেম্বর পদাতিক চ্যানেল যাত্রা শুরু করেছিল। তারপর থেকে আজ পর্যন্ত পদাতিক চ্যানেলকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষের এই গৌরবময় প্রাপ্তির সময় সত্যি আরো একবার বলছি, পদাতিক চ্যানেল সত্যি সত্যি গর্বিত, আনন্দিত। আরো একবার শুভেচ্ছা জ্ঞাপন করছে গোটা বাংলাদেশকে এই মাহেন্দ্রক্ষণে।